আর.ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী বঙ্গ আমার জননী আমার এর সমস্ত প্রশ্ন উত্তরগুলি করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। 1 দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উপরে দেওয়া আছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আর্যগাথা, অধ্যায় পাহা, মন্ত্র, আষাঢ়ে ইত্যাদি। 2 কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কী ছিল? এখানে দেওয়া আছে কবিতার মূল সুর ছিল দেশপ্রেম। নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। এগুলি আমি খাতায় করে নিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমটা আছে মলিন বিশেষণ, বিশেষ্য রূপ হচ্ছে মলিনতা। মধুর বিশেষণে আছে বিশেষ্য রূপ হচ্ছে মধুর্য। আসন বিশেষ্য আছে বিশেষণ রূপ হচ্ছে আসীন। দৈন আছে বিশেষণ দিন বিশেষ্য রূপ। প্রণত আছে বিশেষণ বিশেষ্য রূপ হচ্ছে প্রণীত। নিচের বাক্যগুলি থেকে নিচের শব্দগুলি থেকে উপসর্গ শব্দ দেওয়া হলো। শব্দগুলি থেকে উপসর্গ আলাদা করে দেখাও। শব্দ লিখে নিয়েছি আমি, তারপরে উপসর্গ আলাদা করে নিয়েছি। প্রথম আছে উপনিবেশ হচ্ছে উপসর্গ হচ্ছে উপ, অশোক হচ্ছে অ, আলোক হচ্ছে আ, প্রণত হচ্ছে প্র। তারপরে আছে 4 নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। আমি এখানেই দাগ দিয়ে দিয়েছি। প্রথমটা আছে কেন গো মাতর মলিন বেশ। মলিন বেশটা হচ্ছে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। অশোক যাহার কীর্ত ছাড়িল গান্ধার হতে জলধি শেষ। অশোক এখানে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়। যাহার বিজয় সেনানী এটা হচ্ছে উদ্দেশ্য, একদা হেলায় লঙ্কা করিল জয় এটা হচ্ছে বিধেয়। ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণি হচ্ছে উদ্দেশ্য, বাকিটা বিধেয়। নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। নবীন গরিমা উদ্দেশ্য, বাকিটা বিধেয়। 5 দাগ নিচের বিশেষ্য ও সর্বনাম শব্দগুলি নির্দেশ মতো লেখো। প্রথমটা করে দিয়েছে 5 আমি সম্বোধন পদ যুক্ত বহুবচন, উত্তর হবে আমাদের। 2 কীর্ত কাহার যুক্ত বহুবচন, উত্তর হবে আমরা। এখানে উত্তর লিখবে আমি। 5 সম্বোধন পদ একবচন তোর, উত্তর হবে তুই। যিনি সম্বোধন পদ একবচন, যার, উত্তর। পরের পাতায় এই শব্দার্থগুলো দিয়ে দিয়েছে, এগুলো একটু খালি রিডিং করে নেবে, তাহলেই হবে, এগুলো পরীক্ষায় আসে না। 6 দাগ এই রকম অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। শব্দগুলো দিয়ে দিয়েছে, আমি খাতায় করে নিয়েছি, তোমরা দেখে নাও। এদিকে শব্দগুলো লেখা আছে। গৌরব, গরিমা, সুর, তান, মুক্তি, মোক্ষ, নতুন, নবীন, জলধি, সাগর। 7 দাগেরগুলো পরীক্ষায় আসে না, আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও। প্রথমটা আছে বুদ্ধ, দেখে নাও। তারপরে আছে রঘুমণি, এখানে শুরু এখানে শেষ। তারপরে আছে নিমাই, চণ্ডীদাস, শেষ। তারপরে আছে 8 কবি দেশকে কী কী নামে সম্বোধন করেছে? বঙ্গ আমার জননী আমার। কবিতায় দেশকে বঙ্গ, জননী, ধাত্রী, মা, দেবী, স্বর্গ প্রভৃতি নামে সম্বোধন করেছে। 8 কেন গো মাতর মলিন বেশ। মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন? উদ্ধৃত অংশে মা বলতে কবি দেশ মাতাকে বুঝিয়েছেন।
পরের অংশে জন্মদাত্রী জননী আমাদের জন্ম দেন ঠিকই, কিন্তু আমরা বেড়ে উঠি দেশ মাতার বুকে। তার জল হাওয়া মাটি মেখেই আমরা জীবনে এগিয়ে চলে, তাই কবি দেশকে মা বলেছেন। পরের প্রশ্ন 8-3, মায়ের বেশ মলিন ও কেশ রুস্ক কেন? উত্তর, দেশ তখন পরাধীন, বিদেশি শাসক ইংরেজদের শাসন শোষণে দেশ জননী তখন লাজ্জিত। বিদেশি শাসকের অত্যাচারের জন্যই দেশ মাতাকে বেশ মলিন ও কেশ রুক্ষ বলা হয়েছে। এটা এখানে লেখা নেই, তোমরা লিখে নাও। 8-4, অশোক কোথায় কোথায় তার প্রবাহ বিস্তার করেছিল? মৌর্য সম্রাট অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত তার প্রবাহ বিস্তার করেছিল। অর্ধজগৎ ভক্তি প্রণামে চরণে যার। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? তার চরণে তা প্রণাম হয়েছে। চীন, জাপান, তিব্বত, কোরিয়া, হিমশল প্রভৃতি নানা দেশে বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসার লাভ করেছেন। এই বিস্তীর্ণ অঞ্চলকে বোঝাতে কবি অর্ধজগৎ কথাটি ব্যবহার করেছেন। পরের অংশে প্রণাম পরম করুণায় ভগবান শ্রী বুদ্ধদেবের চরণে অর্ধজগৎ বা অর্ধেক বিশ্ব প্রণাম করেছে। যুদ্ধ করিল প্রতাপাদিত্যের। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? উত্তর, ষোড়শ শতকে বাংলাদেশে 12 জন স্বামী 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে অন্যতম শক্তিশালী ছিল প্রতাপাদিত্য, যিনি ছিলেন স্বাধীন চেতাও। পরের অংশে মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সঙ্গে তিনি যুদ্ধ করেন এবং নিজের রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। 8-7, ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? আমরা বলতে কবি ভারতের অপামর মানুষকে বুঝিয়েছেন। ভারতের বহু কীর্তি শান্ত ইতিহাসে তাদের সাক্ষাৎ রেখে গেছেন, দেশ মায়ের মুখ উজ্জ্বল করেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা দেশ মাতার ভীতি গৌরব পুনর্বৃদ্ধি করতে পারি, তবেই আমরা নিজেদের ধন্য বলে মনে করতে পারি। 8-8, নবীন গরিমা কিভাবে আবার ললাটে ফুটে উঠবে? বঙ্গ আমার জননী আমার কবিতায় পরাধীন দেশ জননীর দুঃখ দশার কথা বক্তা করেছেন কবি। পরাধীনতার অন্ধকারে ঘিরে আছে দেশ মাতাকে, কিন্তু তার বিশ্বে এই আঁধার ঠিক কেটে যাবে। পূর্বপুরুষের পথ অনুসরণ করেই বর্তমান সন্তানেরা আবার উদ্ধার করবে দেশ জননীর গৌরব। তখনই স্বাধীনতার নতুন সূর্য উঠবে দেশ জননীর ললাটে। 8-9, আমরা কীভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি? দেশ জননীর সকল দুঃখ দৈন্য লজ্জার কারণ বিদেশি শক্তির প্রদান থাকা। আমাদের দায়িত্ব নিতে হবে পরাধীনতার শৃঙ্খল মোচন। একমাত্র এর মাধ্যমেই আমরা দূর করতে পারি দেশ জননীর দুঃখ দৈন্য লজ্জা। 9 দাগের প্রশ্নগুলো রচনাভিত্তিক, তোমরা স্ক্রিনশট তুলে অথবা ভিডিওটা পজ করে লিখে নাও। 9-1, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধারের ঘোর, কবি কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আঁধারের ঘোরে ঘিরে আছে? লিখে নাও। 9-2, এই বঙ্গভূমি তোমাদের কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এটা চিঠিটা তোমরা লিখতে পারো অথবা নিজেদের মতনও লিখতে পারো, লিখে নাও। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, আমার এই যে ইউটিউব চ্যানেলটার নামে RD ক্লাসরুম, এই নামে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে। তোমাদের যাদের ইনস্টা অ্যাকাউন্ট আছে আমাকে ওখানে ফলো করে আমার পাশে থেকো এবং ওখানে পড়াশোনা ভিত্তিক যে কোনো অসুবিধায় আমাকে ওখানে জানাতে পারো। আমি অবশ্যই ভিডিও দেব অথবা ওখানেই রিপ্লাই দেব।
9-3 চীন, জাপান, তিব্বত বাঙালির সত্যি কি কোনো দিন উপনিবেশ তৈরি করতে পেরেছিল? শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বিষয় জেনে নিয়ে লিখে নাও। 9-4 পরাধীনতার ভারতের মানুষকে দেশপ্রেমে এই কবিতায় দেশ প্রতি যে ভাবনা প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও। এদিকে আছে আজকের ভিডিও, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ইনস্টা অ্যাকাউন্টে আমাকে ফলো করে নেবে। কোনো অসুবিধা থাকলে মেসেজ করবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।